তো নমস্কার। তো বলছিলাম যে অনেক চাষি ভাই বন্যার বাঁধটা যেমন ভেঙে যায়, এরকম বৃষ্টির জল যদি সাধারণত একটু বলতে হয়ে চাইছেন? যায়, মাছ যত তৈরি করলে পরে বেশি বাঁধ ভালো না হয় চাষিরা বিপদে পড়বে। সাহায্য নাই, এখন চাষিদের তেল মারা যায়। বিষ খাওয়া ছাড়া উপায় আমার থাকবে ভূমি না। যে সরকার তো কোনো অনুদান দেয়নি। সরকার টাকা না দিলে হ্যালো বন্ধুরা, তো দেখো আমি কিন্তু আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো নিউজ ব্লগ যাকে বলে, তো নিউজ ব্লগটা নিয়ে চলে এসেছি। দেখো পুরো কিন্তু মাঠে ধান আছে। তো এই জায়গাটার নাম বলে দিই, এই জায়গাটার নাম হচ্ছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত পদমকান্দি গ্রাম পঞ্চায়েতের পদমকান্দি গ্রাম। তো সেখানে দ্বারকা নদী গেছে। তো আজকে প্রায় 4 মাস হয়ে গেল নদীর বাঁধটা ভেঙে কিন্তু বর্ষায় জল বেরিয়ে গেছিলো, বন্যা হয়েছিল। তো সেই বন্যায় কিন্তু ধানের অনেক ক্ষতি হয়েছিল। সেই ক্ষতির ক্ষতিপূরণ এখনও কোনো মানুষ পায়নি। তো এখনও কিন্তু বাঁধটা সেই ভাঙা অবস্থাতেই আছে। তো আজকে চেষ্টা করবো আমি সেই, এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধানের চাষ করেছে। দেখো প্রচুর পরিমাণে কিন্তু গোটা মাঠটাই ভরা মাঠ কিন্তু ধান চাষ। কিন্তু এতে ধানগুলো কিন্তু খুব ভালো হয়েছে। কিন্তু চাষি ভাইদের কাছে আমি গেছিলাম, তো চাষি ভাইদের কাছে কিছু প্রশ্ন করেছিলাম। তো চাষি ভাইদের কিন্তু ঘুম নেই, রাতে ঘুম নেই, দিনেও তাদের চিন্তা। কেন চিন্তা সেটা তো তোমাদেরকে একটু জানাবো। তো সামনে কিন্তু দেখতে পাচ্ছ, ওই যে সামনে দেখাবো আমি তোমাদেরকে কাছে গিয়ে। তো ওখানে কিন্তু নদীর বাঁধটা আজ থেকে প্রায় 4 মাস আগে বর্ষার সময়, যেটা তো বর্ষার সময় কিন্তু ওই বাঁধটা ভেঙে যায়। তো এই পুরো ভরা মাঠ ধান ছিল, সেই ধানগুলো কিন্তু প্রায় ডুবে গেছিলো। তো ডুবে যাওয়ার কারণে কিন্তু আমাদের ধান চাষের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়েছিল। সেই ক্ষতির কারণে কিন্তু ধানগুলো কিন্তু ভালো হয়নি। তো সেই কারণে এখন তারা ভাবছে যদি এই নদীর বাঁধটা না বাঁধানো হয় তাহলে কিন্তু কিছুদিনের মধ্যেই বৃষ্টি হবে। তো বৃষ্টি হওয়ার পরে কিন্তু যে নদীর সমতুল্য বাঁধটা ভেঙে আছে, তো সেই কারণে জলটা কিন্তু প্রায় প্রতিটা জমিতে প্রবেশ করবে। এই জমিতে প্রবেশ করার কারণে কিন্তু ধানের ক্ষতি হবে। তো সেই কারণে চাষিরা খুব আতঙ্কে আছে। তাই বলছে চাষিরা যে যদি নদীর বাঁধটা বাঁধানো যায় তো খুব ভালো হয়। তো আমি তোমাদেরকে নিয়ে যাব সেখানে, সেই স্পটে। তো তোমরা দেখতে থাকো এই ভিডিওটা। কিন্তু আমি সেই স্পটে চলে এসেছি। এখানে দেখো জায়গাটা কিন্তু একদম একদম চাষ হয়নি। কেন চাষ হয়নি? এখানে চাষ হবেও না, কারণ এই যে নদীর বাঁধটা কিন্তু ভেঙে এখানে মাটিগুলো বা বালিগুলো জড়ো হয়ে গেছে। তো সেই কারণে এখানে কিন্তু চাষাবাদ বন্ধ আছে। তো আমরা চলে যাব সেই নদীর বাঁধ ভাঙার জায়গাটায়। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা দেখো, আমরা কিন্তু সেই চলে যাচ্ছি সেই নদীর বাঁধ ভাঙার জায়গাটায়। তো দেখতে থাকো, তোমাদেরকে পুরোটাই দেখাবো, তোমরা দেখবে। কিন্তু এই যদি নদীর বাঁধটা না বাঁধানো হয়, আমার একটাই অনুরোধ, নদীর বাঁধটা যদি না বাঁধানো হয় তো যেভাবে মানুষ চাষ করেছে সেই চাষের কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষতি হবে। এই কারণেই বৃষ্টির জলে পুরোটাই কিন্তু নষ্ট হয়ে যাবে ধান এই নদীর জলে বেরিয়ে। তো দেখো বন্ধুরা, এখানে কতটা গর্ত হয়ে গেছে নদী। তো দেখো এই যে নদী সামনে, এই সামনে নদী, এইদিকে দেখো বাঁধটা, এখানে দেখো এই কতটা ছেড়ে আছে। তো দেখো এই নদীর জল কিন্তু পুরোটাই কিন্তু একদম মাঠের দিকে বেরিয়ে যাবে। তো সেই কারণেই ধানের ক্ষতি হবে। তো আমরা দেখানোর চেষ্টা করব তোমাদেরকে, ভিডিওটা তোমরা দেখো, আমি পুরোটাই দেখাচ্ছি তোমাদেরকে। এই সেই দ্বারকা নদী, এই দ্বারকা নদী কিন্তু তারাপীঠের ওই দিক থেকে বয়ে আসছে এবং চলে যাচ্ছে নামাল দিয়ে, যেটা হচ্ছে সাঁকুরঘাট বলে। তো সাঁকুরঘাট দিয়ে চলে যাচ্ছে। তো এখানে দেখাবো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো একটু নিচে থেকে। তো দেখো এই যে এই নদীর বাঁধটা কিন্তু পুরোটাই ভেঙে মাঠের দিকে জল চলে গেছিলো, বন্যা। তো বন্যার জলে কিন্তু ধানটা নষ্ট হয়ে গেছিলো। তো দেখানোর চেষ্টা করবো কতটা গর্ত হয়েছে তোমাদেরকে। দেখো বন্ধুরা, এখানে কতটা গর্ত হয়ে গেছে। তো এদিকটায় কতটা গর্ত হয়ে গেছে দেখো। এই যে নদীর বাঁধটা কিন্তু একদম ছেড়ে কত গাছপালা নষ্ট হয়ে গেছে। দেখো দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাচ্ছি, তো দেখতে থাকো। তো এই নদীর বাঁধটা যদি বাঁধানো না হয় তাহলে কিন্তু মানুষ ধান কিন্তু ঘরে নিয়ে যেতে পারবে না। এই যে খরার ধানটা বুনেছে, তো সেই কারণে ফসলটা কিন্তু মাঠ থেকে বাড়ি যাবে না। কিছুদিনের মধ্যে তো বৃষ্টি হবেই। তো বৃষ্টির জল কিন্তু এই নদীর, এই যে সমতল নদী দেখতে পাচ্ছ, এই সমতল নদী দিয়ে বেরিয়ে চলে যাবে ওই সামনে দিকটায় মাঠে। এখানে কিন্তু পুরো জমি, প্রায় 1.5 বিঘে জমি কিন্তু চাষাবাদ বন্ধ আছে। এই কারণে এইটা খাল করে দিয়েছে। কতটা গর্ত হয়ে গেছে দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে গর্তটা, এই গর্ততে কিন্তু প্রচণ্ড পরিমাণে অনেক মাটি লাগবে। যদি সরকার না সাহায্য করে এই বাঁধটা বাঁধানোর জন্য, মানুষ 2-4টে গ্রামের মানুষ কিন্তু এখানে আসবে না, কেউ এসে এই বাঁধটা বাঁধাতে পারবে না। তো যদি সরকার আর্থিক সাহায্য বা সরকারের যে স্কিম, সেই স্কিম দিয়ে এই বাঁধটা বাঁধানোর চেষ্টা করে তবে এই বাঁধটা হবে। তো দেখাচ্ছি তোমাদেরকে, একটু দেখো, তোমরা পুরো বাঁধটাই দেখাবো তোমাদেরকে। দেখো এই সেই বাঁধ, দেখো বন্ধুরা, এই যে দেখো কতটা গর্ত করে দিয়েছে। এই গাছগুলোকে কিন্তু উপড়ে নিয়ে চলে গেছিলো। তো দেখানোর চেষ্টা করব তোমাদেরকে একটু,
দেখো এই সেই বাঁধ, একটু দেখো বন্ধুরা কত, এই দেখো বাঁধের কি অবস্থা করে দিয়েছে। এই গাছগুলো কিন্তু সব মানে উপড়ে নিয়ে যাওয়ার অবস্থায় ছিল, তো অনেক গাছ এখানে ছিল, সেই গাছগুলোকে উপড়ে কিন্তু বাইরে ফেলে দিয়েছে। তো দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, দেখো পুরোটাই দেখানোর চেষ্টা করব। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি একটু উপরে চলে যাই, উপর থেকে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। এই যে নদীর বাঁধ, তো বন্ধুরা আমি কিন্তু এখন উপরে চলে এসেছি। তো দেখো বাঁধের উপর থেকে দেখাই তোমাদের দৃশ্যটা। ওই যে নদী, দ্বারকা নদী, ওই দিকটায় কিন্তু সামনে পড়ছে তোমার সর্বমঙ্গলাপুর, যাকে লাওয়াই নামে পরিচিত। তো এই দিকটায় কিন্তু সাবলদহ গ্রাম আছে। তো সাবলদহ এবং সর্বমঙ্গলাপুর গ্রামের মানুষ কিন্তু এই যে এই মাঠটা, নদীর এপারের মাঠটায় কিন্তু তাদেরও জমি আছে বা চাষাবাদ করে। তো সামনে কিন্তু দেখতে পাচ্ছ ঝাঁঝরা, এই দিকটায় সামনে কিন্তু পদমকান্দি। তো পদমকান্দির সব থেকে বেশি এখানে ক্ষতি হয়। তো সামনে কিন্তু ওই দিকটায় কালীদহ আছে। তো দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, এই যে বাঁধটা এতটা গর্ত করে দিয়েছে নদীর জল মানে বন্যা হয়ে, তো সেই বাঁধ কিন্তু নর্মাল 2-4টে বাড়ি থেকে এসে বাঁধানো সম্ভব নয়। তো সরকারের কাছে আমার একটাই অনুরোধ, এই বাঁধটা বাঁধানো হোক, নইলে কিন্তু আমরা এই ধানগুলো বাড়ি নিয়ে যেতে পারবো না। তো তোমাদেরকে এরপরে কিছু চাষি ভাইদের কথা আরও শোনাবো। তো দেখো চাষি ভাইরা কি বলছে, তো তোমরা দেখতে পাচ্ছ এই যে। তো আমরা একটু নেমে পড়ি বাঁধ থেকে, দেখো প্রচণ্ড কিন্তু খাল করে দিয়েছে বাঁধটা। দেখো আমি নিচে থেকে দেখানোর চেষ্টা করছি। তো এই যে সেই বাঁধ কি করেছে, কি হাল করেছে দেখো বন্ধুরা। তো এই বাঁধ কিন্তু আমাদের পদমকান্দি গ্রাম পঞ্চায়েত বা খড়গ্রাম থানার অন্তর্গত। তো মুর্শিদাবাদ জেলার, এটা কিন্তু মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার পদমকান্দি গ্রাম পঞ্চায়েতে এর অন্তর্গত এই দ্বারকা নদী। তো দ্বারকা নদীর বাঁধে কিন্তু বাঁধ ভেঙে যাওয়ার কারণে কিন্তু পদমকান্দি, ঝাঁঝরা, কালীদহ, সর্বমঙ্গলাপুর এবং সাবলদহ সব গ্রামের মানুষেরই কিন্তু এখানে ক্ষতি হচ্ছে। তো ক্ষতি হচ্ছে, এখন ক্ষতি হচ্ছে না, কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু বৃষ্টি হবে। সেই বৃষ্টি হলেই কিন্তু নদী দিয়ে জল চলে আসবে। নদী দিয়ে জল আসার কারণে কিন্তু এই চাষের জমিগুলো কিন্তু জল ঢুকে যাবে এবং নষ্ট হয়ে যাবে ধান। তো আমরা চাইছি, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এই বাঁধটা বাঁধানোর চেষ্টা করুন। সরকারের কাছে আমার এইটাই অনুরোধ। তো ওকে, আমি এখান থেকে চলে যাব। একটু ভাইকে পেয়ে গেছি, বাড়ি হচ্ছে সর্বমঙ্গলাপুর, যেটা লাওয়াই নামে পরিচিত। বলছিলাম এই সামনে যে বাঁধটা খোলা আছে, এটা সম্বন্ধে আপনার অভিজ্ঞতা মানে কি মতামত, কি বলতে চাইছেন? বাঁধটা তো তৈরি করলে পরে বেশি ভালো হবে। দেখছেন না মাঠে কি ইয়ে অবস্থা চলছে, আচ্ছা এরকম পরিস্থিতি। তো এই মাঠে ধান লাগিয়েছেন? মুশকিল। ধান লাগিয়েছেন, তো জল এলে কিন্তু এই ধানে জল ঢুকে যাবে। হ্যাঁ, বর্ষায় তো ওইভাবেই হয়নি। আচ্ছা, বর্ষায় ক্ষতিপূরণ পেয়েছিলেন কিছু? না, ক্ষতিপূরণ দেওয়া হয়নি। না। তো সরকারের কাছে কি আবেদন করছেন? কিছু এখন নাই, বাঁধটা এখন তৈরি করার জন্য বলছে মেম্বার প্রধানকে এই ভাব, তাছাড়া কিছু না। আচ্ছা, আপনি বলতে চাইছেন বাঁধটা যেন বাঁধানো হোক। তো ধন্যবাদ আপনাকে। দেখো বন্ধুরা, এই যে ধানগুলো চাষ করা হয়েছে, কিন্তু আশায় মানুষ জোড়া দিচ্ছে, সার প্রয়োগ করছে। তো এই সার প্রয়োগ করেও ধান আদৌ কি বাড়ি যাবে, সেটা কিন্তু চাষির মনের প্রশ্ন। তো চাষির ভাইরা প্রত্যেকেই বলছে এই বাঁধটা বাঁধানো হোক। আমিও তাদের সাথে একইভাবে সহমত, কারণ আমিও তো সেই গ্রামেরই বাসিন্দা। যাবো তো, চলো। তো দেখো বন্ধুরা, আর একজনকে পেয়ে গেছি চাষি ভাই, তো ওনাকে জিজ্ঞেস করে নেবো। আপনি তো দেখছি এখানে জোড়া দিচ্ছিলেন, ঠিক আছে? তো জোড়া দিচ্ছেন, তো এই ধানটা কি বাড়ি নিয়ে যাওয়া সম্ভব আছে? মানে এই যে সামনে নদীর বাঁধটা খোলা আছে, মানে বন্যার জল, মানে এইরকম বৃষ্টির জল যদি সাধারণত একটু হয়ে যায়, তাহলে তো এমনিতেই আমাদের বর্ষাতে মানে বন্যা চলে আসে নদীতে, মানে এমনি বান উঠে যাবে, অটোমেটিক বান আমাদের ধান ভেসে চলে যাবে। আচ্ছা, মানে আশায় আশায় জোড়াটা দেওয়া হলো যাতে এই বাঁধটা বাঁধানো হোক, এটাই। সে তো স্বাভাবিক কথা, বাঁধটা হলে আমাদের মানে গোটা এই যে মাঠে কম ধান হবে না, সে ধানগুলো সব বাঁচবে, সবাই পাবে, চাষিরা পাবে। তো সরকারকে কি বলতে চাইছেন? হ্যাঁ, সরকারের কাছে আমাদের এইটাই আবেদন যে যাতে বাঁধটা হয় তার যেন সুব্যবস্থা করেন। ধন্যবাদ। অনেকগুলো চাষি ভাইকে পেয়ে গেছি, তো তাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে নেব। তো তাদের কাছে চলে যাই, তোমরা দেখতে থাকো এই ভিডিওটা। ওকে, তো বন্ধুরা আমরা চলে যাই, দেখাবো একজন চাষি বীজ দিচ্ছে এখানে। তো বলছিলাম, এই যে নদীর বাঁধটা সামনে দেখছি ভাঙা অবস্থাতেই পড়ে আছে এখনও, আজ 3 মাস থেকে। তো এই সম্বন্ধে আপনি কি বলতে চাইছেন? কোনো কিছু সরকারের সাহায্য নাই, এখন চাষিদের তেল মারা যায়। তো এই
বৃষ্টি হলে কিন্তু নদীর থেকে জল বেরিয়ে আসবে, হ্যাঁ যটপ হবে তটপই বের হবে। আর বেরিয়ে গেলে চাষির ক্ষতি, মানে ধানগুলো ডুবে যাবে আবার। ধান ডুবে যাবে মানে চাষির বেকার বেকার হয়ে যাবে সব কিছুই। তো দেখতে পেলে বন্ধুরা, তো আরেকজনের কাছে চলে যাবো। তো বন্ধুরা দেখো, এখানে একজন চাষি ভাইকে পেয়ে গেছি। তো বলছিলাম যে এই সামনে কিন্তু নদীর ভাটটা আজকে বর্ষা থেকে খোলা আছে, মোটামুটি 3 মাস থেকে। তো এই সম্বন্ধে আপনার মতামত জানতে চাইছিলাম। আমার মতামত বলতে গেলে আমার এই মাঠে সার্চ করেছি, আমার বেশ কিছু টাকা খরচা হয়ে গেছে। তো যদি নদীর মাঠটা দিয়ে জল চলে আসে তাহলে কিন্তু আমার একটা বিষ খাওয়া ছাড়া উপায় থাকবে না। সেই জন্যে আমাদের একটা আবেদন যে এই নদীর মাঠটা শীঘ্রই যেন বাঁধানো হয়, আচ্ছা, এটাই আমার বক্তব্য। তো ধন্যবাদ আপনাকে। তো আপনার কাছে কিছু জানতে চাইছিলাম। হ্যাঁ, আমি বলছি, আমি এই নদীর বাঁধটা যখন 3 মাস আগে ভেঙে যায় তখন কিন্তু আমার বর্ষার ধান ছিল, আমার 10 থেকে 15 বিঘে জমি ছিল। আচ্ছা, ওইটা কিন্তু আমার তো ক্ষয়ক্ষতি, আমি ভাগ চাষি, আমার ভাগের মানে কোনো কিছু নেই হ্যাঁ, ভাগ চাষিতে। হ্যাঁ, তা ওখানে তো ধরুন আমার তো যা ক্ষয়ক্ষতি হয়ে গেছে, যা আবার হয়ে গেছে, সরকার তো কোনো অনুদান দেয়নি, সরকার বাঁধটাও বাঁধিয়ে দেয়নি। আর প্লাস আর একটা কথা বলি, আমরা যে এখন খরার চাষটা করেছি, গরমের চাষটা করেছি, হ্যাঁ হ্যাঁ, এই চাষটা এখন করেছি, ধরুন এই চাষটা যদি আমরা করে থাকি তাহলে ধরুন এই বাঁধ যদি খোলা থাকে তাহলে আমাদের একে যেটি 1 টপ জল আসতো সেই 1 টপ জলই এসে আমাদের মাঠে চলে আসবে। তাহলে সরকার যদি কোনো রকম করে যদি আমাদের দয়া করে যদি বাঁধটা বাঁধিয়ে দেয় তাহলে আমাদের খুব উপকার হয়। তো দেখতে পেলেন চাষি ভাইরা কিন্তু বলছে যে নদীর বাঁধটা যদি বাঁধানো হয় তো সবারই কিন্তু উপকার হয়। তো উপকার শুধু এই পদমকান্দি গ্রামবাসীর নয়, এখান থেকে ঝাঁঝরা 6খান গ্রাম আপনাকে আচ্ছা। বলছি, 6টা গ্রামের এখানে ভাত ঘর আছে। এখানে এই বাঁধটার উপরে নির্ভর করছে 6টা গ্রাম, 6টা গ্রামের নির্ভর করছে। তো কোন কোন 6টা গ্রাম এখানে পড়ছে? 6টা গ্রাম বলতে আপনার ঝাঁঝরা, সর্বমঙ্গলাপুর, চেচুড়িয়া, আপনার হরামপুর ও কালীদহা, পদমকাদি। সর্বপ্রথম তো মেন হচ্ছে পদমকাদি, তারপর ঝাঁঝরা, তারপর সর্বমঙ্গলাপুর। এইসব গ্রামগুলোর বেশি ক্ষয়ক্ষতি এই বাঁধটা খোলা থাকলে। তো গ্রামের মেম্বার প্রধানরা কিছু বলছে না? ওরা কিছুই বলছে যে সরকার যা করবে সেটাই, আমাদের কোনো হাত নাই। আচ্ছা, তো আমারও অনুরোধ রইল যেন মানে সরকারের কাছে যেন এই বাঁধটা বাঁধানো হয়। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। আমি এখন একজন দোকানদারের কাছে চলে এসেছি। তো আপনি তো ধান লাগিয়েছেন দেখলাম মাঠে, তো এখনও সেই নদীর বাঁধটা কিন্তু সেই অবস্থাতেই আছে। তো নদীর বাঁধের সম্বন্ধে কিছু বলতে চাইছেন? হ্যাঁ, নদীর বাঁধ হলে ভালো হয়। তো বাঁধটা কিন্তু এখনও সেরকমভাবে বাঁধানো হয়নি। এখনও বাঁধানো হয়নি, সব দেখে গেছে। হ্যাঁ, কিন্তু এখনও বাঁধ কোনো মেরামতের কোনো খবর নাই। সব প্রধান আলছিল, ওই জেলা পরিষদের ইয়ে আলছিল, আচ্ছা। কিন্তু বাঁধের কোনো এখন কোনো সংস্কারের কোনো ই নাই, বাঁধ বাঁধানোর কোনো খবর নাই। কিন্তু চাষিরা যদি বাঁধ না হয় চাষিরা বিপদে পড়বে। হ্যাঁ, বিপদের মুখে পড়বে, তাই যাতে বাঁধটা বাঁধানো হয়। গ্রামের মেম্বাররা কিছু বলছে? কিচ্ছু বলছে না। আচ্ছা, তো দেখতে পেলেন একজন চাষি ভাই। এই যে বর্ষার জলে গতবার বর্ষার সময় কিন্তু নদীর বাঁধটা ভেঙে বন্যা হয়েছিল, তো এখনও দেখছি বাঁধটা সেই অবস্থাতেই পড়ে আছে, এখনও বাঁধানোর কাজ হয়নি। তো আপনি কিছু বলতে চাইছেন বাঁধটা সম্বন্ধে? হ্যাঁ, বলতে চাইছি সরকার থেকে বাঁধা হোক। আমাদের এই যে খরার ধান বন্যে একটু জল আসলে এই করে সে ধানগুলি আমাদের ক্ষতি হয়ে যায়। তো সরকার তো কিছু হেলদোল নিচ্ছে না, না? তো মানুষ গিয়ে যদি বাঁধানো যায়? মানুষ নিয়ে বাঁধবে করে, সরকার টাকা না দিলে বাঁধবে করবো। আচ্ছা, তো এই যদি বাঁধটা খোলা থাকে তাহলে কিন্তু বৃষ্টির জলে আবার বন্যা হয়ে ধানগুলো নষ্ট হয়ে যাবে। খরার ধান সমস্যা হবে। আপনারও ধান আছে মাঠে? হ্যাঁ, আছে। আচ্ছা, কত বিঘা ধান লেগেছেন? সাবান ওই 4 বিঘে মতো। হ্যাঁ। তো অবশেষে বন্ধুরা অনেক প্রত্যাশার পর কিন্তু আমরা সেই মেম্বার সাহেবের বাড়ি খুঁজে পেয়েছি, পঞ্চায়েত সমিতির মেম্বার সন্দীপ মার্জিত। তো তার কাছে কিছু আমরা জিজ্ঞেস করে নেবো, তার সাক্ষাৎকার নিয়ে নেবো। নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি যার কাছে এসেছি এখন, তিনি হচ্ছেন পদমকান্দি প্রাইমারি স্কুলের মাস্টারমশাই। তো মাস্টারমশাই পরিচয় থাকলেও তারা কিন্তু আর একটা পরিচয় আছে, তিনি কিন্তু পদমকান্দি পঞ্চায়েত সমিতি, যেটা খড়গ্রাম পঞ্চায়েত সমিতি বলে, সেই পঞ্চায়েত সমিতির তিনি মেম্বার আছেন এখন। তো আমরা অনেক চাষি ভাইয়ের কাছে গেছিলাম, তো চাষি ভাইরা কিন্তু জানিয়েছে তাদের মনের কথা। তো বাঁধ সম্বন্ধে তার কাছে আমরা চলে যাব কিছু কথা জানার জন্য, সাক্ষাৎ। তো নমস্কার। তো বলছিলাম যে অনেক চাষি ভাইয়ের কাছে আমরা গেলাম, তো তারা বাঁধ সম্বন্ধে জানালো যে বাঁধটা বাঁধালে ভালো হতো। তো আপনি কি এই বাঁধ সম্বন্ধে কিছু বলতে চান? হ্যাঁ, বাঁধটা তো বাঁধালে খুবই ভালো হতো। আমি জানি তো
এই মাঠের অবস্থা। আমিও গ্রামেরই ছেলে, আমি জানি নদীর কি অবস্থা হয়, বন্যা হলে কেমন কি ঘটনা ঘটে, চাষের কতটা ক্ষতি হয় সবই তো জানিয়েছি। ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব সকলেই দেখে গেছেন বানের সময় কি অবস্থা হয়, গ্রামের চাষের কতটা ক্ষয়ক্ষতি হয়, চাষ একদম ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়। আর তারপরে আপনার বেশি বন্যা হলে বাড়িঘর ভেঙে যায়, অনেক কিছুই হয়। তো বাঁধটা বাঁধানো হবে তো শেষমেশ? বাঁধ বাঁধানো হবে সে কথা তো আমি বলতে পারছি না, সেটা তো আমার এখতিয়ার নেই, আমার হাতে নেই। তবে এমএলএ থেকে শুরু করে ব্লক নেতৃত্ব, অঞ্চল সভাপতি, অঞ্চল প্রধান সকলেই দেখে গেছেন কি অবস্থা হয়েছিল বন্যায়, কতটা ক্ষয়ক্ষতি হয়েছিল, সবই ওনাদের চাক্ষুষ করে গেছেন। দেখা যাক কি হয়। তো বর্ষার সময় যে বন্যাটা হয়েছিল তারা কি ক্ষতিপূরণ পেয়েছিল? ক্ষতিপূরণ কিছু পাইনি, দেব আশ্বাস এসেছিল সরকারের তরফ থেকে, কিন্তু কিছু পাইনি। আচ্ছা, তো বাঁধটা বাঁধানো হোক এটা আপনিও চাইছেন? আমি তো মনের প্রাণে চাই, আমি তো চাই যে বানটা বাঁধানো হোক, তাতে চাষিদের মুখে হাসি ফুটবে, ফসল ভালো হবে। আমাদের বর্ষার সময় ফসল হয় ওই বা। তো দেখতে পেলেন বন্ধুরা, মেম্বার সাহেব বললেন যে মনে প্রাণে তিনিও চাইছেন যেন বাঁধটা বাঁধা হোক, কারণ তিনিও তো একজন চাষি ঘরের লোক মানুষ, তো সেই কারণে তিনিও চাইছেন যেন বাঁধটা বাঁধানো হোক। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সে প্রাক্তন মেম্বার নারায়ণ মণ্ডলের বাড়িতে। তো তিনি তার ছোট বৌমাকে এবার ইলেকশনে দাঁড়িয়ে উপপ্রধান করেছেন। তো তার সমস্ত কাজের দায়িত্ব কিন্তু তার শ্বশুরমশাই মানে নারায়ণ মণ্ডলের হাতে তুলে দিয়েছেন। সহি সাক্ষ্য যা করেন সুপ্রিয়া মণ্ডল উপপ্রধান আছেন তিনিই করেন। তো নমস্কার আপনাকে। নমস্কার। তো বলছিলাম যে চাষি ভাইদের কাছে গেছিলাম, চাষি ভাইরা তাদের আবেদন জানালো যাতে এই যে নদীর বাঁধটা আজকে 4 মাস আগে ভেঙে গেছে, তো সেই বাঁধটা একটু মেরামতের জন্য। তো আপনার এই সম্বন্ধে কিছু মতামত জানতে চাইছিলাম। বন্যার বাঁধটা যেমন ভেঙে যায়, তারপরে আমরা গাঁয়ের লোকজন গিয়ে দেখে আসি, দেখার পর আমরা দরখাস্ত করি, দরখাস্ত করার পর এডুকেশন থেকে লোক আসে আর মেন করাচ্ছি। মেন করার পর আমাদেরকে কথা দিয়ে আসে যে এখন একটু সময় লাগবে। আচ্ছা, তো দেখি কতদিন সময় লাগছে। তারপর আমরা দিদিকে বলো তো আমরা বলেছি হ্যাঁ হ্যাঁ, যে বাঁধটা যাতে আমাদের হয়, বাঁধ হলে চাষির সুবিধা হয়, বা আমাদের সময় সময় গ্রাম ঢুকে যায়, পুকুরের ক্ষতি হয় বা চাষের জমির ক্ষতি, তা যাতে আমরা সরকারের সাহায্য পাই তার সুব্যবস্থা করার জন্য আমরা লেগেছি। কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা কিছু করতে পারছি কিছু করার নেই। তো এদিকে দেখেছিলাম বন্যার সময় কিন্তু উপর মহলের সমস্ত ব্যক্তিগণ এসেছিল এখানে। হ্যাঁ, সেখানে এসেছিল আপনার পঞ্চায়েত সমিতির মেম্বার যারা, ব্লকের নেতৃত্ব, মঞ্জু আক্তারা বা মন্তু, এমএলএ প্রধান সবাই এসেছিল সে বন্যা দেখতে। তো দেখলে বন্ধুরা, তো এই উপপ্রধানের শ্বশুরমশাই মানে ইনারা হাতেই এখন সমস্ত কাজের দায়িত্ব আছে। তো ইনিও মনে প্রাণে চাইছেন যেন বাঁধটা বাঁধানো হয়। তো ধন্যবাদ আপনাকে।